আমার সিগনেচার হচ্ছে আমি আমার সিগনেচার ভাঙতে চাই। এটাই আমার সিগনেচার। এই যুগে এসে আটকে, আটকে রাখা সম্ভব? তো একদম ইম্পসিবল একটা চিন্তা এবং যারা এই চিন্তা করছে, এটা তো ভেগ চিন্তা। আমরা খুব স্বার্থপরের মতো একজনের আঙিনায় যেয়ে উপস্থিত হই এবং উপস্থিত হয়ে বলি যে, "আপনার জায়গাটা একটু দিবেন, আমরা এখানে শুটিং করব।" বা একটা মানুষকে বলি যে, "ভাই আপনি একটু আমার ক্যামেরার সামনে দাঁড়াবেন।" কিন্তু এই সিনেমাটা যখন হয়ে যায় আমরা ফিরেও তাকাই না। আপনার কি মনে হয় যে আপনার কাজের সঙ্গেও অনুরাগ কাশ্যপের কাজের মিল রয়েছে? কোয়ালিটি আরো যে জায়গায় যাওয়ার কথা, সেই জায়গা থেকে আমি মানে আমার একদমই পার্সোনাল অভিমত হচ্ছে যে আমরা একটু পিছায় পড়ছি। গণঅভ্যুত্থান হয়েছে, দেশ শিথিল হতে, দেশ ঠিকঠাক জায়গায় আসতে সময় লাগবে। কিন্তু যেই পথে আগাচ্ছি সেই পথে দেশ আসলেই যেই স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করেছিলাম সেখানে নেবে কিনা সেটা হচ্ছে সন্দেহের ব্যাপার। আমন্ত্রণ জানাচ্ছি চর্চার সিনেমা নামার আরও একটি বিশেষ পর্বে। আজকে আমাদের অতিথি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলাম, যিনি প্রথম সিনেমা তৈরি করেই বেশ আলোচনার ঝড় তুলেছেন বলা যায়। তাওকির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভাই। আমরা খুবই খুশি আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা একটু শেষ থেকে শুরু করতে চাই। আপনি এখন একটি সিনেমা নিয়ে কাজ করছেন যার নাম অদ্ভুত। এটা একটা ছোটদের সিনেমা। তো এটা নিয়ে যদি একটু কিছু বলা, যতটুকু বলা যায় আর কি। আচ্ছা এটা হ্যাঁ, এটা একটা শিশু চলচ্চিত্র, বাচ্চাদের জন্য ছবি। তো এটার প্রি-প্রোডাকশন চলছে। আশা করি এই বছর আমরা শুট করব ছবিটা। এই পর্যন্তই আরকি আপডেট আরকি। আপনি তো চিলড্রেন্স ফিল্ম সোসাইটির সদস্য ছিলেন। তো ওই মানে শিশুদের জন্য চলচ্চিত্র তৈরি করা কি সেখান থেকে একটা ইচ্ছে ছিল নাকি আ একদম, প্রযোজক একদম। বলছেন এখন? না, একদমই, একদমই। আমি হচ্ছে আ আমার চলচ্চিত্র নির্মাণের যাত্রা এটা শুরু হয়েছে আমি যখন স্কুলে পড়ি। তো এটা শুরু হয়েছে চিলড্রেন্স ফিল্ম সোসাইটির মাধ্যমেই। তখন একটা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব হতো এবং প্রত্যেক বছর সেখানে ছবি বানায় যাওয়া এটাই হচ্ছে জীবনের সবচেয়ে আনন্দের ব্যাপার। এবং সেখানে ২০০৯ সালেই বোধহয় আপনি একটি জি, প্রথম আমার ১ম ছবিটা প্রথম ছবি ২০০৯ বানিয়ে সালে। ফেললেন আপনি। জি। আচ্ছা, আমরা যেহেতু শিশুতোষ চলচ্চিত্রের কথা বলছি, আমাদের দেশে কি অনেক কম মনে হয় না আপনার পরিমাণগত দিক থেকে যে এই ধরনের সিনেমা? হ্যাঁ, শিশুতোষ এটা কেন? চলচ্চিত্রের সংখ্যা কম। আ আপনার কি আমার মনে মনে হয়? হয় যে আ প্রোডিউসারদের এক ধরনের চিন্তা আছে যে এই ছবিগুলো আ অডিয়েন্স কম দেখবে। কিন্তু ও আমি তো নিজে এর আগে সিনেমা হলের জন্য বাচ্চাদের ছবি বানাইনি। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আ বাচ্চাদের জন্য প্রপার ছবি বানাতে পারলে যেটা কিনা বাচ্চারা এনজয় করবে। কারণ বাচ্চারা কিন্তু এখন অনেক ভালো, ভালো কনটেন্ট দেখে। তো ওদের জন্য কোনো আ আমাদের সেকেলে কিছু বানালে বা যেটার সাথে ওর নিজের রুচি বা ওর পছন্দের না, এরকম কিছু বানালে অবশ্যই হয়তো দেখবে না। কিন্তু যদি ওর পছন্দ হয়, তো আমার মনে হয় যে এখানে তো আসলে টিকেট ১ টার জায়গায় ৩ টা হয়ে যাবে। কারণ হুম। বাবা-মা তো সঙ্গে থাকবেই। ডিসকাউন্টে আসবে হুম, বাচ্চার হুম, সাথে হুম। আরকি। আমি সেটাই বলছি যে এবং আমাদের মানে গত অভিজ্ঞতাও তো খারাপ না আমার মনে হয়। যতগুলো সিনেমা হয়েছে যেগুলো চলেনি এরকম তো না? আ না এরকম সংখ্যাও আছে, আছে যে আচ্ছা। হচ্ছে কম অডিয়েন্স দেখেছে, আম আশানুরূপ মানুষ দেখেনি। কিন্তু আ মানে আপনি তাতে যেটা কি বললেন হয়েছে? আরকি এটা যে তো একটু খুবই হুম। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এই মুহূর্তে আমার এসে মনে হয় যে বড়দের জন্য যেই পরিমাণ ছবি হচ্ছে, সেটাও হয়তো সংখ্যায় অনেক কম। আরো বেশি ছবির প্রয়োজন। আ কিন্তু বাচ্চাদের ছবির সংখ্যা তো একবারেই কমে গিয়েছে। তো সেই জায়গা থেকে আসলে বাচ্চাদের ছবি আরো বেশি জরুরি আমার কাছে মনে হচ্ছে। আমি আপনার অদ্ভুত নিয়ে খুবই আগ্রহী এই কারণে যে আপনি তো যে ধরনের সিনেমা বানান একেবারে বাস্তবতাকে ধরে এবং জীবনটা যেখানে যেমন সেরমটা রেখে এইটা কি করবেন সেটা নিয়ে আমার খুব আগ্রহ আছে বাচ্চাদের। যাক, আমরা একটু দেলুপিতে ফিরি। দেলুপি এখন অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস লেখা থাকবে বা বলা থাকবে। এই অনুরাগ কাশ্যপ কিভাবে আপনার সঙ্গে যুক্ত হলো আমরা জানি, তাও যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু বলতেন আবার। আ অনুরাগের সিনেমাটা দেখে ভালো লেগেছে আরকি। তো যেটা হয়েছে যে নির্মাতা হিসেবে আমাদের যেমন আ একটা খিদা যে আরো অডিয়েন্স দেখা এবং যত বেশি অডিয়েন্সকে দেখানো যায় ছবিটা, উনারও ওই তাগিদটা অনুভব হয়েছে যে উনারও মনে হয়েছে যে এই ছবিটা আরো মানুষ দেখা দরকার। তো সেই জায়গা থেকেই তার আ ছবির যুক্ত সাথে হওয়া। অন বোর্ড হওয়া, যুক্ত হওয়া এবং ছবিটাকে আরো কত বেশি আ জায়গায় পৌঁছানো যায় সেই জায়গা থেকেই আসলে উনার যুক্ত হ্যাঁ, হওয়া। আমি তার মন্তব্য আ পড়ছিলাম। তিনি বলছিলেন যে, এই সিনেমাটা মনে হয়েছে তার কাছে যেন তারই পাশের গ্রামের সিনেমা। এবং মানে তিনি আরকি ভাষাগত জায়গা বাদ দিলেও মানে তার কাছে মনে হয়েছে যেন এটা আমাদেরই সিনেমা। তারও মনে হয়েছে এটা। আচ্ছা, এই জায়গা থেকে আমার হঠাৎ করে মনে হলো যে, আপনার কি মনে হয় যে আপনার কাজের সঙ্গেও অনুরাগ কাশ্যপের কাজের মিল রয়েছে?
এটা অসচেতনভাবেও হইতে পারে। আমি বলছি না যে আপনি খুব সচেতনভাবেই করেন। এইটা আসলে একদমই অডিয়েন্সের বলার ব্যাপার ভাই। যে আসলে আমার কাজের মধ্যে কাদের কাজের ছাপ রয়েছে। আনোয়ার কাশ্যপ আমার নিজের খুবই পছন্দের নির্মাতা। এরকম আরো অনেক গুণী নির্মাতার ছবি আমাকে ইন্সপায়ার করেছে বলেই হয়তো আমি আসলে ছবি বানাচ্ছি। আমার নিজের এক ধরনের সিগনেচার বা টেস্ট তৈরি হয়েছে। বলার একটা ভাষা তৈরি হয়েছে। তো সেই ভাষাগুলোর মধ্যে হয়তো অনুরাগ কাশ্যপেরও এটা ছাপ থাকতেই ছাপ পারে। থাকতেই পারে। হ্যাঁ, কারণ কেন বললাম আমি যে অনুরাগ কাশ্যপ নিজেও কিন্তু ওই যে খুব যে বড়, বড় স্টার নিয়ে সিনেমা করতে হবে তা না। আপনার শাটি কাপ বা তার যদি গ্যাংস অফ ওয়াসিপুরের মতন একটু একটু তুলনা যদি করি, তো একটু মনে হয় অনেক সময়। এটা হয়তো আমি বললাম আপনাকে আগেই যে এটা আমার পুরোপুরি ব্যক্তিগত মত জি, আরকি। জি। তো চাই এখান থেকেই বলতে চাই যে এই যে আপনি রাখতে চান সবকিছু এবং খুব বেশি ম্যানিপুলেট না করে ওই জায়গা, ওই অবস্থা, ওই মানুষের গল্প, মানুষের ভাষা এটা কেন করেন আপনি? বাজেট কমানোর জন্য? আচ্ছা, এটা গল্পের প্রয়োজনেই। হুম, হুম। আমার যেই কাজগুলো আসলে কিছু অডিয়েন্স দেখেছেন যে যেমন 'শাটি কাপ', হুম, 'সিনপাট' হুম। বা 'দেলুপি'। তার আগে আমি যে ছবিগুলো বানিয়েছি সেগুলোর গল্প বলা, নির্মাণ, ডিজাইন সেগুলো থেকে এইগুলোর গল্প বলা, ডিজাইন আসলেই একদম আলাদা আরকি। ট্রিটমেন্ট ওয়াইজ খুবই আলাদা। তো এগুলো আসলে গল্পের প্রয়োজনেই এরকম। এটার যে অথেন্টিসিটি ওই ওই যে জায়গাটা, ওই স্পেসটাকে ফিল করার যে ব্যাপারটা এবং সেটাকে একদম ওইভাবেই অবস্থায় ওই হাইপার রিয়ালিজমটা যেন আসে। তো ওই জায়গা থেকে আসলে এটা করা। এটা কাজের ডিমান্ডে এরকম। আপনি তো কম পয়সায় দেখা যাচ্ছে যে খুব ভালো সিনেমা তৈরি করে ফেলছেন। তো এখন তো নিশ্চয়ই প্রযোজকরা আপনার পেছনে লাইন দিয়েছে নাকি? না, ব্যাপারটা ঠিক এরকম না। আচ্ছা, আ আসলে কম পয়সায় হচ্ছে না বোধহয়। আচ্ছা। আর হচ্ছে আ না, এরকম লাইনও নাই এরকম আরকি। লাইনও নাই। আচ্ছা, হবে আমরা আমরা সেই আশা করতেই পারি। আপনি বলেছেন যে আসলে দেলুপির যে গল্পটা সেটা আসলে আমরা আপনি সবসময় আমরা শব্দটা ইউজ করেন এটা আমার খুব ভাল লাগে। আমরা সিলেক্ট করি নাই। গল্পটা আসলে আমাদেরকে সিলেক্ট করেছে। এটার অর্থ কি? আ আচ্ছা, ছবিটা যখন আমরা নির্মাণ করার সিদ্ধান্ত নেই যে আমরা এই সিনেমাটা বানাবো, সেই সময় আমাদের হাতে ২ টা ব্যাপার ছিল আরকি। একটা হচ্ছে ২৪ এর আ গণঅভ্যুত্থান, গণঅভ্যুত্থান আর আরেকটা হচ্ছে সেই সময় বন্যা। অগাস্টের বন্যা আরকি। এই ২ টা ছাড়া আমাদের হাতে কিচ্ছু ছিল না। তো ধরেন এই ২ টা টপিক নিয়ে আমরা একটা সিনেমা বানাবো বলে এই উদ্দেশ্যে আমরা একটা গ্রামের দিকে রওনা করি। সেটা হচ্ছে দেলুটি ইউনিয়ন, যেটা এই বন্যায় মানে সেই সময় আরকি প্লাবিত হয়েছিল। তো সেই ইউনিয়নে থেকে সেই ইউনিয়নের গল্পই কিন্তু আমরা লিখেছি এবং সেখানে কিছুটা ফিকশনও আছে যেটা আমাদের নিজেদের মতো করে ইয়ে করা। বেশিরভাগ ইভেন্টই সেই গ্রাম থেকেই নেয়া আরকি। তো এইরকম একটা ছবি যখন আমরা বানাচ্ছি তখন তো অবশ্যই ছবিটাই আমাদেরকে আ সিলেক্ট করেছে। আমরা কিন্তু ছবিটাকে সিলেক্ট করিনি। ও আমাদেরকে গাইড করেছে, ও আমাদেরকে ডিরেক্ট করেছে। আমরা অ্যাজ এ ক্যাটালিস্ট ওইটাকে ফলো করেছি। তো এখানে আমরা আসলে ক্যাটালিস্ট আরকি। এখানে বাস্তবতার কথা এবং গণ অভ্যুত্থানের কথা যেহেতু আসলো একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে। সিনেমাতেও সেটার ইঙ্গিত আছে। এই যে গণ অভ্যুত্থানটা এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, তারপরে তো আসলে আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা কি সব পেলাম? আ না, অবশ্যই না এবং এটা তো আসলে একদিনে পাবারও ব্যাপার না। এটা একটা লম্বা সময়ের ব্যাপার। একটা গণঅভ্যুত্থানের পর সবকিছু সেটেল হতে একটা সময় তো লাগবেই। কিন্তু যেইভাবে যেই প্রক্রিয়ায় সেটেল হচ্ছে, সেইটা একটু টেনশনের ব্যাপার। যে আসলেই আমরা ঠিক পথে যাচ্ছে কিনা? ঠিক পথে যাচ্ছি কিনা, আমরা যা আশা করেছি, আমরা যেই আশা নিয়ে আসলে আ এই আন্দোলনটা করেছি এবং আন্দোলনটা করার পিছে আ আমাদের যে মোটিভ গুলো ছিল বা সেই সময় যেই কারণে মানুষ আসলে আ আওয়ামী গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেগুলো সবই লেজিট ছিল। তো সেটা নিয়ে কোনো কথা ডিবেট নেই। নাই, হুম। ডিবেট নেই। কিন্তু পরবর্তী সময়ে এসে যা হচ্ছে সেইগুলোর মধ্যে অনেক ব্যাপার আছে যেগুলো আসলে আ মানে এই কোয়েশ্চেন গুলো রেইজ করে যে আসলে আমরা সেইটা ঠিক পথে আছি কিনা। গণঅভ্যুত্থান হয়েছে, দেশ শিথিল হতে, দেশ ঠিকঠাক জায়গায় আসতে সময় লাগবে। কিন্তু যেই পথে আগাচ্ছি সেই পথে দেশ আসলেই যেই স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করেছিলাম সেখানে নেবে কিনা সেটা হচ্ছে সন্দেহের ব্যাপার। হ্যাঁ, যেহেতু আমরা আমরা আপনিও সংস্কৃতি অঙ্গনের মানুষ। সেই ক্ষেত্রেও সিনেমাতেও এটার ইঙ্গিত আমি বারবার দেখতে পেলাম। সেটা হলো যে ওই যে যেমন ধরেন জাকির সাহেব বলছেন যে, "এখন কি যাত্রা হবে না কাওয়ালি হবে?" সেই প্রশ্ন আসলে তুলতে হচ্ছে আমাদেরকে।
হ্যাঁ, তো আমরা একটু আগাই। আপনি আপনার নিজের একটা প্রোডাকশন হাউস আছে, সেটা হলো ফুটপ্রিন্ট ফিল্মস বোধহয়। তো এটা কি আপনি, হ্যাঁ, তো এটা সম্পর্কে একটু বলেন যে কিভাবে এটা তৈরি হলো এবং ভবিষ্যতে এটার কাজ কি হবে আচ্ছা, এটা একদমই বাচ্চাকালে হওয়া একটা প্রতিষ্ঠান রাজশাহীতেই? রাজশাহীতে। আমি যখন রাজশাহীতে ছবি বানানো শুরু করি, তখন এইটার যাত্রা শুরু হয় এবং তখন থেকেই আমরা এই প্রোডাকশনের ব্যানারে কাজ করতাম। তো মধ্যে তো আমি পড়াশোনা করতে চলে গেলাম ইন্ডিয়াতে। তখনও এটা অ্যাক্টিভ ছিল, এখানে কাজ হচ্ছিল। নানানভাবে আমরা কাজ করার চেষ্টা করছিলাম। আমি পড়াশোনা শেষ করে এসে এটা থেকেই কন্টিনিউ করি। তো এটা একটা এটা একটা বাসা আরকি। যেখানে আমরা একসাথে থাকি, আইডিয়া জেনারেট করি। আইডিয়া জেনারেট করি, সিনেমা বানাই। তো এটা একটা এমন বাসা যেই বাসাটাতে পুরা প্রোডাকশন ইকোসিস্টেমটা এক্সিস্ট করে। মানে টেকনিক্যাল টিম, ক্রিয়েটিভ টিম, তারপর পোস্টের আ আ সকল ব্যবস্থা। তো এখানে আমাদের একটা খুবই মিনিমাল লেভেলের একটা সেটআপ আছে। কিন্তু আমরা এটা দিয়ে খুবই ইন্ডিপেন্ডেন্ট। কারণ আমাদের যেই ধরনের আর্টিস্ট আছে, ক্রিয়েটিভস আছে, টেকনোলজি আছে, টেকনিশিয়ানস আছে, তা দিয়ে আমরা একটা নিজেরাই। কথা অহংকারের সাথে বলি যে, আমরা যদি ডিসাইড করি আগামীকাল শুটিং করব, সিনেমায় যাব, আমাদের বাইরে কাউকে কল দিতে হয় না। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ইন্টারেস্টিং। আচ্ছা, এটা কি একটা ইনসিকিউরিটি থেকেও কি হয় এই প্রোডাকশন হাউসগুলো? আমি দেখলাম যে আমাদের যত চলচ্চিত্র নির্মাতা আছে তাদের প্রত্যেকেরই একটি ছোট হোক বড় হোক প্রোডাকশন হাউস আছে। এটা কি মূলত যারা সকল প্রযোজক তাদের উপর থেকে কি এক ধরনের আস্থাহীনতা থেকে কি এটা তৈরি হয়? না, এটা কাজের ক্ষেত্রেই তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা। আমাদের এখানে যেহেতু আ স্টুডিও ফ্রেমওয়ার্কটা হয় না, মানে ধরেন হলিউডি স্টাইলে যে স্টুডিও থাকে, সেই স্টুডিও থেকেই সবকিছু হায়ার করা হয়। স্ক্রিপ্ট থেকে শুরু করে ডিরেক্টর, প্রোডিউসার অ্যান্ড এভরিথিং। আমাদের এখানে যেহেতু ওই প্রসেসটা হচ্ছে না, এই প্রোডাকশন সিস্টেমটা চালাতে হলে তো একটা ফ্যাক্টরি দরকার হবেই, যেই ফ্যাক্টরিতে আসলে এটাকে করা হবে। তো সেটা তো খুবই স্বাভাবিক না, আরকি। আমি এবং এইজন্য এটা বললাম যে হয় এরকম যে অন্য একটা প্রযোজকের আন্ডারে কাজ করতে গেলে স্বাধীনতা খর্ব হওয়ার একটা আশঙ্কা থাকে। আমাদেরও কিন্তু প্রজেক্টে নানান প্রযোজক অনবোর্ড হয়েছেন। যেমন হচ্ছে ধরেন সিনপাটের কথা যদি বলি, সিনপাট তো আসলে কমিশনড প্রজেক্ট চরকির। চরকি টাকা দিয়েছে বানাতে। ইন্ডিপেন্ডেন্টলি আমরা বানাইনি আরকি। আর ইন্ডিপেন্ডেন্টলি প্রডিউস করলেও কিন্তু এটার ফাইন্যান্স নানান জায়গা থেকে আনতে হয়। কারণ এই টাকা তো আসলে আমাদের কাছে থাকে না বা পুরাপুরি থাকে না। তো সেই সময় কিন্তু নানান জায়গা থেকেই অর্থের লগ্নি হয়। তো সেখানে তো আসলে অনবোর্ড হয়। ইভেন আমাদের নতুন ছবি, এটারও যে গ্যাপ ফাইন্যান্স, এটা তো আমাদের বাহির থেকেই অন্য প্রযোজকের সাথেই পার্টনারশিপে করতে হচ্ছে। তো প্রোডাকশন হাউস হচ্ছে একটা কারখানা বলতে পারেন। যেখানে আমাদের এখানে সকল প্রকার টেকনিশিয়ানস এবং টেকনোলজি আছে, ক্রিয়েটিভস আছে, যেটা মিলে আমরা একটা কিছু করতে পারি আরকি। দেলুপি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেল এবং আমি জানি যে এই সিনেমা আরও নানা জায়গায় যাওয়ার কথা চলছে বা অলরেডি ঠিক হয়ে গেছে কোথায় কোথায় যাবে। তো সেই ব্যাপারে যদি একটু বলতেন যে আর কোথায় কোথায় যাচ্ছেন আপনারা এই সিনেমা নিয়ে? আ এখন তো আসলে বেশ কিছু ফেস্টিভালে যাচ্ছে। এই মুহূর্তে মেলবর্নের কথা মাথায় আসতেছে। আ তারপর স্পেইনে একটা ফেস্টিভালে যাচ্ছে। আ এই মুহূর্তে আর মাথায় নাই, কিন্তু বেশ অনেকগুলো দেশে যাচ্ছে আরকি। এই যে সিনেমাটা অনুরাগ কাশ্যপ সহ আরো অনেকে প্রশংসা করলেন এবং নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও যাচ্ছে। কোনো কিছু পেলেন কারো কাছ থেকে এমন কিছু যে আমি এটা পেয়েছি বা উনি আমাকে বলেছেন যে তোমার সাথে কাজ করতে চাই, এরকম কোনো রেসপন্স কি পেলেন আরো? দেখেন, ফেস্টিভ্যালগুলোয় গেলে যেটা হয় যে নানান ফিল্ম মেকার বন্ধু-বান্ধব হয়। ডিস্ট্রিবিউটর হয়, তারপর অ্যাগ্রিগেটর হয়, প্রোডিউসার হয়, আ রাইটার মানে হয়। নেটওয়ার্ক তৈরি হয়। এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় এবং এই কমিউনিকেশনটা খুবই ইন্টারেস্টিং হয়। যেটায় করে পৃথিবীর সিনেমা সম্পর্কে জানা যায়, মার্কেট সম্পর্কে জানা যায় এবং আরো কত ইন্টারেস্টিং ভাবে ছবি বানানো যায়, সেইগুলোর একটা ধরেন এক ধরনের একটা এক্সপেরিয়েন্স নিয়ে আসা যায়। তো এইটা নানানভাবে আসলে আ সাপোর্ট দেয় আরকি। আপনি চরকির কথা বলছিলেন, ওই যে ওখান থেকে মনে হলো যে আরো তো ওটিটি আমাদের এখানে রয়েছে এবং অনেক কাজও হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন যে আসলে কি সুযোগ তৈরি হচ্ছে? আবার কেন না বলছি, যে প্রশ্নও রয়েছে এইসব নিয়ে। কারণ হলো গিয়ে আমাদের এখানে অনেকে কিন্তু বলেছেন এসব নিয়ে আবার রাজনীতির কথাও বলেছেন। আপনি কি দেখেন? দেখেন, আ যেকোনো প্ল্যাটফর্ম বা মানে যেকোনো স্পেস তৈরি হলে সেটা তো আসলে কাজের জন্য খুবই ভালো আরকি।
অ্যাম এই ওটিটি প্ল্যাটফর্মগুলোর হাত ধরে কিন্তু আমরা অনেক নতুন ফ্রেশ কনটেন্ট দেখেছি এবং অনেক নতুন নির্মাতাদের উঠে আসতে দেখেছি। আমরাও তো খুবই নতুন, ইয়াং। আমরাও তো এই ওটিটি প্ল্যাটফর্ম হয়েই এসেছি আরকি। মানে তার আগে আমাদের একটা জার্নি আছে। কিন্তু মানুষ তো আমাদেরকে ১ম ওই অর্থে দেখতে শুরু করেছে প্ল্যাটফর্ম থেকেই আরকি। তো ওটিটি প্ল্যাটফর্ম খুবই আশার জায়গা। কিন্তু এই মুহূর্তে মার্কেটের যে সিচুয়েশন বা কাজের যে পরিমাণ আমরা দেখছি আ এবং কোয়ালিটি আরো যে জায়গায় যাওয়ার কথা, সেই জায়গা থেকে আমি মানে আমার একদমই পার্সোনাল অভিমত হচ্ছে যে আমরা একটু পিছায় পড়ছি। আশা করি এই নানান সংকটের মধ্যে এই সংকটগুলো কেটে উঠবে এবং আ মানে সবচেয়ে আশার ব্যাপার হচ্ছে যে সবাই এখন খুব মনোযোগ দিয়ে ভালোবাসা দিয়ে কাজ করছে আরকি। এটা হচ্ছে সবচেয়ে আশার ব্যাপার। যেইটাই আসলে আমাদের আ সবচেয়ে বড় অপরচুনিটিও যে পরিস্থিতি আ যতটা ঠিক হতে থাকবে এবং আ সেটা ওটিটি প্ল্যাটফর্মের হোক, আ সিনেমা হলের প্রযোজকদের সবকিছু মিলায় তত কাজ ভালো হবে। মানে আমাদের তো সবচেয়ে বড় সংকট আসলে ওই ক্রিয়েটিভসেরই। যে আমাদের লেখা, আমাদের চিন্তা, আমাদের ট্রিটমেন্ট এই জিনিসপত্রগুলো তো এখন আসলে ডে বাই ডে আমরা দেখতেছি যে যেইভাবে ছবি আসতেছে তাতে একটার পর একটা ছবি আমাদেরকে অবাক করছে যে আরে এটা তো আরেকটা নতুন ফ্রেশ কিছু দেখলাম বা এটা তো আরেকভাবে আমাকে উপলব্ধি করালো। তো সেই জায়গা থেকে খুবই আশাবাদী আরকি আমি যে না, সংকট সবই কাটবে আরকি। আপনি যেটা কথা বলতে চাইলেন যে ওইটা আপনি কি এটা বলতে চাইলেন যে আমাদের ওইটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটি বেশি হয়ে যাচ্ছে, এরকম কি হচ্ছে? না, কোয়ান্টিটি আমার কাছে মনে হয় কি এখনো যদি আমরা ওটিটি বলি বা সিনেমা বলি, সেই হিসাবে কিন্তু কোয়ান্টিটি অনেক কম। যেই পরিমাণ আসলে আ উম অডিয়েন্স কনজিউম করতেছে। আমরা যে পরিমাণ অডিও ভিজুয়াল দেখতেছি অডিয়েন্স হিসাবে, সেই হিসাবে আমাদের নিজেদের কনটেন্ট কিন্তু অনেক কম। তো সেইটা বাড়ানোর অনেক সুযোগ আছে। মানে সেইটা তাহলে পিছিয়ে পড়ছি কোথায়? আপনি যে বললেন যে আ আমরা বোধহয় একটু পিছিয়ে পড়ছি। পিছিয়ে পড়ার জায়গাটা হচ্ছে যে ধরেন আ ওটিটির কনটেন্ট কম আসতেছে। আমরা যেই ধরনের জোয়ার দেখেছি আজ থেকে ধরেন শুরুর দিকে। কোভিডের পরবর্তী হুম। সময় থেকে যেই আ ব্যাপারটা ছিল, সেখানে এখন কনটেন্টের সংখ্যা অনেক কমে এসছে ওটিটিগুলোর। যেটা একটা ব্যাপার। আ সিনেমার ক্ষেত্রে আবার উল্টা হয়েছে। সিনেমা কিন্তু এখন ডে বাই ডে সংখ্যা বাড়তেছে এবং ঈদের বাইরে যেয়েও নানান ছবি আসতেছে। এই যে এখন সিনেমা হলে মাস্তুল চলতেছে। আরো নানান ছবি চলতেছে এবং ইন্টারন্যাশনাল ছবিগুলোর পাশাপাশি এই ছবিগুলোও কিন্তু সিনেমা হলে জায়গা করে নিচ্ছে। আবার ঠিক একইভাবে কিন্তু ধরেন আ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে আ নানান ছবি সিনেমা যাচ্ছে। যাচ্ছে। এই হুম। ভেনিসের রুবাইয়াত আপার নতুন ছবিটা যাচ্ছে। হ্যাঁ? তো এইগুলো তো আসলে খুবই ইন্টারেস্টিং ব্যাপার আরকি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে কনটেন্ট মানে আরো বেশি কনটেন্ট প্রোডিউস করার ও সুযোগ আছে। আচ্ছা। না তাহলে কি ওটিটি গুলোও কি ফিল্মের দিকে ঝুঁকে যাচ্ছে এরকম না তাহলে? অনেকটা তো তাই তাহলে আপনার কথা যদি ধরি আমরা। না ওটিটিতে তো আসলে ফিল্ম তো সিনেমা হলের জার্নি শেষ করে ওটিটি তার স্যাটেলাইট ডিস্ট্রিবিউশন এগুলো তো হবেই। কিন্তু এর বাইরেও আসলে ওটিটির নিজস্ব কনটেন্টের অনেক জায়গা আছে। কারণ আ অনেক সিনেমায়, অনেক গল্পই, অনেক সিরিজই আছে যেটা একদমই পার্সোনাল স্ক্রিনে দেখার আ এক্সপেরিয়েন্স করার জিনিস। সেটা কিন্তু আসলেই সিনেমা হলে যেয়ে দেখতে মানুষ অত আ মানে অত মজা পাবে না বা এটা তার প্রাইভেটলি দেখতে ভালো লাগবে বা নিজের স্ক্রিনেই দেখতে ভালো লাগবে বা এরকম অনেক কনটেন্ট আছে যেই কনটেন্টটা আমি অফিসে যাওয়ার ফাঁকে দেখতে চাই। আমি বাসায় আমার লেজার টাইমে দেখতে চাই। তো ওইটা তো আসলে অবশ্যই বড় মানে সিনেমা হবে না আরকি। এই ফাঁকে একটু জেনে নিতে চাই যে এই 'দেলুপি' আসবে কবে ইয়েতে ওটিটিতে? অনেকেই তো সিনেমা আ দেখতে পায়নি বা সময় হয়নি বা অনেকে দেশের বাইরে থাকে। তাদের হয়তোবা ওই জায়গাটায় এটা রিলিজ হয়নি। তো তারা কিভাবে দেখবে? আচ্ছা, 'দেলুপি' তো আসলে আমাদের মেবি নভেম্বর রিলিজ করছিলাম আমরা। তো 'দেলুপি' সেই সময় ৯ সপ্তাহ চলেছে। কিন্তু তখনকার দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং সবকিছু মিলে এখনো অনেক মানুষ আছে যারা 'দেলুপি' দেখতে আগ্রহী এবং 'দেলুপি' দেখতে চায়। তো আমরা আম এই সিনেমাটা আসলেই সিনেমা হলে এক্সপেরিয়েন্স করাটা আসলে বেশি ইন্টারেস্টিং মানে আমাদের এখনো কাছে মনে ভাবছেন না হয়েছে। আসলে আপনারা ওটিটিতে দেওয়ার? আমরা আরেকবার রিলিজ করার কথা ভাবছি এবং সেই রিলিজের পরে আশা করি আমরা কোনো একটা প্ল্যাটফর্মে কোথাও আপনি যে এই সময়কার সিনেমাগুলোর কথা বলছিলেন যে আশা জাগা নিয়া।
তো আসলেই আমি জানতে চাচ্ছিলাম যে কেমন দেখছেন আপনি? ধরেন আপনারটা বাদই দিলাম। হ্যাঁ? আপনারটা ওর মধ্যেই পড়ে। এই যেমন অনেকগুলা সিনেমা আমরা নাম যদি নাও বলি, একের পর এক বের হলো এবং আমরা কিন্তু দেখলাম যে এই ধরনের সিনেমার এই ধরনের বলতে বোঝাচ্ছে যে একটু ভাবনার, একটু অনুভূতির জায়গা, একটু অনুধাবনের জায়গার যে সিনেমাগুলো, শিল্পটাকে আরেকটু গভীরে গিয়ে দেখার সুযোগ যেই সিনেমাগুলো তৈরি করে দেয়। তো এগুলো কিন্তু হচ্ছে এবং এটার দর্শকও আছে। এটাও দেখলাম আমরা। তো এটা সম্পর্কে আপনার মতামত কি? আ আপনি বলছেন আরেকটা তারপরেও। জি, মানে এইটা ভাই আ খুবই আশার একটা ব্যাপার। দেখেন যেই সময় আ আমাদের এখানে খুবই কমার্শিয়াল সিনেমা চলছে। কমার্শিয়াল বলতে যে কমার্শিয়াল স্টাইলে বানানো ছবি। ঠিক একইভাবে কিন্তু আমাদের যেই ছবিগুলোকে আমি আসলে এটাকে কখনোই ভাগ করতে চাই না। আমি নিজে ভাগেও বিশ্বাসী না। আমার সিনেমা আর্টি হয় না কমার্শিয়াল হয় এইসব নিয়ে আমার কোনো ইয়ে নাই। তো বা আমার কনটেন্টেও দেখবেন খুবই পপুলার জিনিসপত্র আমি ইউজ করি। হ্যাঁ? গান এইটা সেইটা। তো এইগুলো কিন্তু খুবই পপুলার কনটেন্ট থেকে আসা এবং ওইটা আমি ভালোবাসি, ভালো লাগে বলেই তো আমি নিয়ে আসি এখানে। তো ওই আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে আমার কোনো প্রবলেম নাই এবং পুরাটাকে আমার এক জায়গায় মনে হয়। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখন সিনেমা হলে যখন আমি দেখি যে ধরেন আ সকল প্রকার সিনেমা মানুষ দেখতেছে। এটাই তো জোয়ার, এটাই তো আনন্দের ব্যাপার। যেখানে রকস্টার চলতেছে, সেখানে রোহিত চলতেছে। হ্যাঁ? সেখানে বনলতা এক্সপ্রেস চলতেছে, বনলতা সেন চলতেছে। আরো নানান সিনেমা চলতেছে। হ্যাঁ? তো এটা তো মজার একটা ব্যাপার। রাক্ষস চলতেছে। তো এই যে এখন নানান প্রজাতির সিনেমা মানুষ যে দেখতেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় আশার ব্যাপার। যে যদি এখানে হতো যে ধরেন খুবই কমার্শিয়ালি যেই ছবিগুলো বানানো হচ্ছে, কমার্শিয়াল অ্যাঙ্গেল থেকে ওই ধরনের সেটআপে শুধু সেই সিনেমাটাই দেখে, সেটাও যেমন খুবই কঠিন একটা ব্যাপার হতো। ঠিক একইভাবে যদি খুবই আর্টি সিনেমায় মানুষ দেখে, কিন্তু যেই ছবিগুলো খুবই স্ট্রাকচারড, কমার্শিয়াল ওই ছবিগুলো না দেখে, কমার্শিয়াল ওয়ার্ডটা সেটাও আসলে বিপদের। ভুল। হুম। মানে ওই ধরনের ছবি যেটা কিনা ইন্ডাস্ট্রির একটা সেটআপ সিনেমা, ডিজাইন সিনেমা সেটা যদি না দেখে ওটাও খারাপ। তো ২ টা ছবিই যখন প্যারালালি মানুষ দেখতেছে এবং ২ টা ছবিরই অডিয়েন্স আছে এবং নতুন অডিয়েন্স তৈরি হচ্ছে এটা খুবই আশার ব্যাপার ভাই। কিন্তু সিনেমা হল তো নাই। হ্যাঁ, সিনেমা হল নাই এবং সিনেমা হল নাই এটা একটা সিনেমা হল নাই এটা আসলে ঠিক ওয়ার্ড না। সিনেমা হল আছে কিছু। কিন্তু সেগুলো প্রপার নাই আরকি। সেগুলোর আ সাউন্ড, স্ক্রিন, প্রজেকশন সিস্টেমের বাইরে যেয়েও যদি সিট বা আ ওইখানের আ মানে পারিপার্শ্বিক অবস্থার কথা বলি, সেটা এখনকার অডিয়েন্স যে ধরনের জায়গায় যেতে চায় সেটা নাই আরকি। সেটাকে ঠিক করার মতো নানান সুযোগ এবং জায়গা আছে। কিন্তু আমি একটা জিনিস দেখছি যে আ সেটার সুযোগও আছে। আপনি দেখেন আমাদের এখানে নানান অডিটোরিয়াম আছে। আমি দেলুপির জন্য অল্টারনেটিভ স্ক্রিনিং পারমিশন নিছিলাম তথ্য মন্ত্রণালয়ের কাছে। কারণ আমার কাছে মনে হয়েছিল যে এই সিনেমাটা এরকম জায়গায় তৈরি যেটা থেকে অ সিনেমা হল প্রায় ৮৫-৮৬ কিলোমিটার দূরে। তো এরকম অনেক জায়গা আছে যেই জায়গায় এই সিনেমার অডিয়েন্স আছে তাকে আমি কিভাবে দেখাবো? তো ওইটা করতে যেয়ে অল্টারনেটিভ স্ক্রিনিং এ আমি দেখছি মানুষ কিন্তু এই যে আমাদের যে অল্টারনেটিভ স্পেস গুলো আছে, অডিটোরিয়াম গুলো আছে, নানান উপজেলা, ইভেন ইউনিয়নেও, হুম, সরকারি এগুলোতে হিসেবে। সরকারি, বেসরকারি এই জায়গাগুলোতে না কখনোই হাউসফুলের নিচে শো হয় না। আমি কোথাও দেখিনি একটা সিট ফাঁকা আছে। সো ওই শহরে তো আসলে এই সিনেমার কোনো নায়ক, নায়িকা বা নির্মাতারা কেউ পপুলার না। কিন্তু ওখানে ফাঁকা নাই। মানুষ দেখতে আসতেছে। একদিনে আমরা ৩ টা শো করছি, ইভেন ৪ টা শো করছি। করে দেখছি যে এগুলো সবসময় হাউসফুল যায় এবং কিছু শো এমন হয় যে হাউসফুলের পর মানুষজন সিঁড়িতে বসে এবং সেটার জন্য সে টিকেট কাটে। যে ভাই আমি সিঁড়িতে বসেই দেখব। কারণ আর তো শো নাই আরকি। তো মানুষ আসলে সিনেমা দেখতে চায়। আমাদের এইরকম অল্টারনেটিভ স্পেসেস আছেও। সরকার যদি একটু আগায় আসে এবং আমাদের পরিবেশক এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আরেকটু যদি শক্ত হয় যে আসলে আরো কতগুলো অল্টারনেটিভ স্পেস আছে যেগুলোকে আমরা মানে একদমই পার্মানেন্ট ফিল্ম মানে এটা তো থিয়েটার হবে না হুম, এখানে হুম, নানান হুম। ধরনের গ্যাপ সমস্যা আছে। আছে হুম। কিন্তু ইমিডিয়েট যে ক্রাইসিস এইটা মিট আপ করা যাবে যতদিন পর্যন্ত না আমরা আমাদের থিয়েটারগুলোকে ওই মানে নিয়ে যেতে পারবো তার আগ পর্যন্ত কিন্তু আমরা এটাকে অল্টারনেটিভ স্পেস হিসেবে সম্ভব এটা।
খুবই এবং ভালোভাবে আপনি সম্ভব। আপনি আমি দেখলাম যে সেটা তো আপনিও করে দেখেছেন আসলে মাঠ পর্যায়ে গিয়ে যেটা সম্ভব। আচ্ছা আপনি আপনার চলচ্চিত্রের প্রিমিয়ার শো করলেন সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষের জন্য। আবার আপনার প্রধানত যে কাজগুলো সেগুলোর সঙ্গেও একটা মানুষের আপনি নিজেই বলেছেন যে সত্যিকারের জীবনের স্পর্শ আছে আপনার গল্পগুলাতে বা আপনার সিনেমার গল্পগুলাতে। এই যে মানুষের কাছে যাওয়া, প্রান্তিক মানুষের কাছে যাওয়া এবং প্রান্তিক মানুষের কাছে শুধু আপনি সিনেমা নিয়েই যান না, এটা খুব ইন্টারেস্টিং যে আপনি তাদেরকে আপনার সিনেমাতে কাজও দিয়েছেন বা তাদের দিয়েই আপনি কাজ করেছেন। এটা কেন করেন আপনি? মানে এটা কি মানে মোটিভেশনটা আপনার কিভাবে হলো? আ মানে ধরেন প্রত্যেক আর্টিস্টেরই তো খাদ্য লাগে ভাই, খাবার। তো সে তো সেই খাবারটা দিয়েই আসলে নিজে কিছু একটা বানায়। তো আমার খাবার জায়গা হচ্ছে, মূল জায়গা হচ্ছে সোসাইটি, সাধারণ মানুষ, তাদের জীবন। আমার নিজের পড়াশোনা খুবই কম ভাই। মানে আমার সাহিত্য পড়াশোনা, আ লিটারেচারের আমার আইডিয়া খুবই কম। আমি খুব ইন্টারেস্টিং গল্প জীবনে খুব কম পড়ছি। তো আমার খাদ্যের জায়গা হচ্ছে সাধারণ মানুষ, সোসাইটি এবং তাদের যে নানান গল্প, এইসবই আমাকে আসলে টানে। তো সেই ক্ষেত্রে আসলে আমি গল্পের জন্যও তাদের কাছে যাই এবং এই যে প্রিমিয়ারের যে ব্যাপারটা আপনি বলতেছিলেন বা ছবিটা সাধারণ মানুষকে দেখানোর যে ইয়েটা বা যাদের সাথে করছি, যে জায়গায় করছি সেখানে, এটা আমার আসলে অনেক আগ থেকে। কারণ আমার একটা উপলব্ধি বলি, কোনো একটা ছবিতে আমি খুবই ছোট, তখন সেই ছবিটা বানানোর পর আ বানানোর সময় আমার খুবই মনে হচ্ছিল যে এই মানুষগুলোকে দেখাবো, দেখাবো। কিন্তু বানানোর পর এটা হয়ে ওঠেনি। তো তখন আমার মনে হচ্ছিল যে আমরা খুব স্বার্থপরের মতো একজনের আঙিনায় যেয়ে উপস্থিত হই এবং উপস্থিত হয়ে বলি যে, "আপনার জায়গাটা একটু দিবেন, আমরা এখানে শুটিং করব।" বা একটা মানুষকে বলি যে, "ভাই আপনি একটু আমার ক্যামেরার সামনে দাঁড়াবেন।" কিন্তু এই সিনেমাটা যখন হয়ে যায় আমরা ফিরেও তাকাই না, ফিরেও যাই না। তো ওইটা আমাকে একভাবে আ এইটা শেপ করতে হেল্প করছিল। যে আমি যেইখানে বা যাদের নিয়ে ছবি বানাবো তাদেরকে দেখানো খুবই জরুরি। তো 'সাটি কাপ সিনপাটেরও' কিন্তু এই ২ টা ওয়েব সিরিজ হওয়ার পরেও এই ২ টার কিন্তু প্রিমিয়ার হইছিল রাজশাহীতে। হ্যাঁ? এবং 'সাটি কাপের' প্রিমিয়ারের কথা আমি একটু বলি। 'সাটি কাপের' প্রিমিয়ার আমরা যেই অডিটোরিয়ামটায় করছিলাম, সেই অডিটোরিয়ামটায় ধারণ ক্ষমতা যা ছিল তার চেয়ে ৩-৪ গুণ বেশি মানুষ হয়ে গেছিল। তো আমরা ওই যে গেটটা, ওই গেটটা বন্ধ করার চেষ্টা করছিলাম। তো সেটা আটকাতে যেয়ে আমাদের টিমের একজনের দাঁত ভেঙে গেছিল। এত মানুষ আসছিল। তো ভাই এইটা তাদের ছবি। তো তারাই তো দেখবে। তারা আগে দেখবে না? তাদের একটা চাওয়া আছে না? তো এইটা একটা ব্যাপার ছিল। তো 'সাটি কাপ সিন পাটের' পর 'দেলুপির' ব্যাপারটা যেটা ছিল যে 'দেলুপি' যখন বানাতে গেছি, সেই সিনেমা ওই গ্রামে মানুষের সিনেমা নিয়ে কোনো ওরিয়েন্টেশনই নাই। তারা সিনেমা বলতে তেমন কিছু বোঝেই না। আমি একটু যোগ করি আপনার যে মানে প্রোটাগনিস্ট যে মানে কি প্রেমে যে খুবই হাবুডুবু খাচ্ছে, সে নাকি ১ম বার কোনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলো। এই তাও 'দেলুপি'। হ্যাঁ? তো আমি এটা খুবই অবাক হয়ে গেলাম যে কোথায় গিয়ে তাহলে সিনেমা করলেন আপনারা? জি, এটা খুবই হ্যাঁ, রিমোট বলছিলেন লোকেশন। আপনি যে তাদের কোনো সিনেমা নিয়ে তাদের কোনো ইয়েই নাই, হ্যাঁ, তো পূর্ব অভিজ্ঞতাই নাই। না কারণ তাদের ওখানে কিন্তু এন্টারটেইনমেন্ট মানে মোবাইল আর আদি এন্টারটেইনমেন্ট মানে যাত্রা। ওদের ওখানে কিন্তু যাত্রা, পালা গান এইসবই হয়। ওই মানে আমরা যদি আ খুলনা অঞ্চলটা ধরি, ওইদিকে তো আ যাত্রা খুবই একটা পাওয়ারফুল আর্ট আরকি। ইভেন এখনো ওদের এটার প্রচলন আছে আরকি। তো যখন এটা বানাতে যাই, তখন আ প্রত্যেককেই কথায়, কথায় গ্রামের যে মানুষজন তাদের সাথে যে কি করতেছেন, কি হচ্ছে না হচ্ছে, তো তাদেরকে সবসময় বলা হতো কি, "এটা হলে আপনাদেরকেই ১ম দেখাবো। পৃথিবীতে আপনারাই ১ম দেখবেন কি হচ্ছে।" বলতেন হ্যাঁ, আপনারা। হুম। হ্যাঁ। তো এই কথাটা, এই যে এই ওয়াদাটা, এই ওয়াদাটা রাখার জন্যই সিনেমাটা ১ম ওইখানে দেখানো হয়। কারণ রটারড্যাম কিন্তু আমাদেরকে আসলে ওয়ার্ল্ড প্রিমিয়ার এর জন্য বলছিল আরকি ছবিটা। এবং ওরা আসলে ওয়ার্ল্ড প্রিমিয়ারই করে। ওরা ইন্টারন্যাশনাল প্রিমিয়ার করতে চায় না ছবির। আর আমরাও অত পপুলার কেউ না যে আমাদের ছবি সিনেমা হলে চলে আসবে, নানান জায়গায় দেখানোর পর তারা দেখাবে। আমরাও এরকম তো পপুলার ফিল্ম মেকার না। আমরাও নতুন। কিন্তু ওরা এটা নিল। তো আমাদের স্ট্র্যাটেজি ছিল ছবিটা ওই গ্রাম থেকে জার্নি শুরু করে তারপর জেলা শহর এভাবে আস্তে, আস্তে বাংলাদেশে ছড়াক। তো ১ম কিন্তু রিলিজ করছি আমরা খুলনায় ছবিটা। ১ম সপ্তাহ খুলনায় চলছে, ২য় সপ্তাহ ঢাকাসহ নানান জায়গায় গেছে এবং ১ম সপ্তাহ থেকে তারপর খুলনাতেও চলতে থাকছে এবং নানান জায়গায় ছবিটা ছড়াইছে আরকি। আপনার কি তখন মনে হয়েছিল যে এটা খুব আলোচিত হবে সিনেমা? না একদমই না এবং এটা তো আসলে খুবই ডেডলি একটা আ
মানে ডিসিশন আর কি ভাই। ধরেন আপনি যখন রটারড্যামের মতো ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের অফার পান, সেটা হলে আপনি যে ধরনের এক্সপোজার পাবেন দেশে, তারপর রিলিজ দেওয়াটা মোর ইজি হয়ে যাবে। কারণ যে ইন্টারন্যাশনাল এক ধরনের রেকগনিশন নিয়ে আসছে একটা ছবি, যেই ছবিতে আ আ কোনো আর্টিস্টকে কেউ চেনে না, নির্মাতাদেরকে কেউ চেনে না, হ্যাঁ? তো সেই ধরনের একটা ছবির জন্য তো ওই জার্নিটাই সহজ, বা ওইটাই কিন্তু ওয়ে আসলে। আগে ফেস্টিভ্যাল, তারপর সিনেমার হল রিলিজ বা কমার্শিয়াল রিলিজগুলো। তো আমাদের জার্নিটা উল্টা হওয়ার ফলে যেটা হইছে যে, ওই থ্রেডটাও তৈরি হইছে যে ওয়ার্ল্ড ওয়াইড ফেস্টিভ্যালে রাস্তা ছোট হয়ে যাবে। কারণ নানান ফেস্টিভ্যাল রিলিজ ছবি নিবে না, হ্যাঁ? তারপর আমরা সিনেমা হলে রিলিজ দেওয়ার পর যদি আমরা ফেস্টিভ্যাল জার্নি করি, তখন ওটিটি নিতে চাবে না, বলবে এতদিন পর। মানে ওটিটিতে তো রিলিজ হয়, একটা ছবি রিলিজ হওয়ার পর সিনেমা হল থেকে নামার ইমিডিয়েট টাইমে এটা ওটিটিতে চলে আসে। তো প্রত্যেকটা জায়গাতেই রিস্কটা ছিল। তো ধরেন আমরা যখন খুলনায় রিলিজ দিচ্ছি, তখন কিন্তু ডিস্ট্রিবিউটাররা বলছে আমরা কিন্তু আপনার ছবি নিব না। কারণ আপনার ছবি, আমাদের এখানে নিয়ম হচ্ছে আমাদের এখানে প্রথম সেন্টারে রিলিজ হতে হবে, বড় হল মালিকরা, হ্যাঁ? তো আমরা তখন বলছি যে দেখেন, এই ছবি এখানে রিলিজ হওয়া মাত্রই তো মারা যাবে। কারণ ওখানে তো ২টা মানুষ তাও এই ছবিটা সম্পর্কে জানে, এখানে কেউ জানে না। সো ওখানের মানুষ যদি এটা দেখে এবং তাদের যদি ভালো লাগে, উনারা যদি বলে, তো কিছু মানুষ হলেও তো আরো মানুষ হ্যাঁ, জানবে ওয়ার্ড অফ আরকি। মাউথ তো একটা আছেই। ওয়ার্ড অফ মাউথ হুম। ছড়াবে। তো ১ম সপ্তাহে যখন ওইখানে খুব ভালো করা শুরু করলো, ওইখানে সিনেমা হলে খুবই ভালো করা শুরু করলো, তখন কিন্তু নানান জায়গা থেকে আমাদের কাছে ১ম সপ্তাহের ১-২ দিন যাওয়ার পরেই আসলে ফোন আসা শুরু করলো, অমুক হল নিতে চাই। এবং আমাদের মনে আছে কিছু হল আমাদেরকে এমজি পর্যন্ত দিছে। তো এটা তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে আমাদের মতো একটা ছবি এমজি পাচ্ছে। হ্যাঁ, এমজি দিয়ে নিয়ে যাচ্ছে। তো ওইটা একটা ছিল ভাই। আচ্ছা, আমি দেখলাম যে আপনার সিনেমাতে আমি ভাবতাম বোধহয় আপনি যান গিয়ে বোধহয় আপনি খুব র্যান্ডমলি পিক করেন কিনা, অডিশনও তো হয় জানলাম আপনার সিনেমায়। তো অডিশনটা কিভাবে সামলান? কারণ কি তারা তো খুব বেশি যে আর্টিস্ট তা না, পাকা অভিনেতা তা না। অডিশনে কিভাবে মানে ঠিক করেন কিভাবে যে কে কি কোন ক্যারেক্টার করবে? আচ্ছা, দেলুপির ব্যাপারটা যেটা বলি, দেলুপির ব্যাপারটা হচ্ছে ১ম সারিতে যে ক্যারেক্টারদেরকে আমরা হুম, পিক করতে পারছিলাম, তার মধ্যে প্রশান্ত ছিল। হুম, ধরেন তখন আমরা কোনো আর্টিস্টই পাচ্ছি না। মানে গল্পই পাচ্ছি না, আর্টিস্ট তো দূরের কথা। কারণ ওই গ্রামের মানুষ নিজেকে এক্সপ্রেস করবে, সেটারই অভ্যাস তাদের নাই। মানে নিজের গল্পটা যে বলা যায়, নিজের কষ্টটা বা আনন্দটা যে শেয়ার করা যায়, এই প্র্যাকটিসটা নাই আরকি। তো ধরেন প্রশান্ত দাকে যখন আমরা পাইলাম, প্রশান্ত দাকে আমরা অবজার্ভ করলাম যে আসলে উনার গল্পগুলো ইন্টারেস্টিং, উনি কি চরিত্র হয়ে উঠতে পারবে কিনা। উনাকে অবজার্ভ করেই কিন্তু উনার চরিত্রটা লেখা। তো অডিশনটা কিন্তু এমন না যে প্রশান্ত দাকে আমরা পাইছি, ৫ জন লোককে প্রশান্ত দার জন্য অডিশন করছি। প্রশান্ত দাকে অবজার্ভ করছি, করে ওখান থেকে নিছি। তারপর যখন ওই যাত্রা দল পাইলাম, যাত্রা দলের উনাদের সাথে আমরা দেখা হলো, তখন একভাবে কিছু কিছু সিন দিয়ে অডিশন করে দেখলাম। আবার আ আমাদের প্রেমিক প্রেমিকা যুগল যারা, কারণ এখানে তো আসলে নায়ক আরও আছে আরকি। আমার তো সিঙ্গেল নায়ক নায়িকার ছবি না আরকি। তো আ আমরা নায়িকাকে পাইলাম। ওর নাম অদিতি। তো ওকে আ ও যাত্রা ও শিল্পী। যাত্রা শিল্পী, হ্যাঁ। হ্যাঁ, তো ওকে পেলাম। তো ওকেই বললাম যে, "তোমার কোনো বন্ধু আছে নায়ক করতে পারবে?" কারণ আমাদের হাতে কোনো নায়ক হুম, নাই। হুম। তো ওর ২ টা বন্ধুকে নিয়ে আসলো। তো সেখান থেকে ওদেরকে অডিশন করলাম। আর আরো কিছু ছেলেমেয়ে গ্রামের, তাদেরকেও ডাকলাম। তাদেরও অডিশন করে ওর এক বন্ধু, এই যে চিরঞ্জিত, ওকে আমরা নিলাম পার্থ চরিত্রে আরকি। তো আপ- এইভাবে করে আপনি কি আরকি। সামনের সিনেমাগুলোতে কি এই যে আপনার অবস্থান এটা কি বজায় রাখতে চান আপনি? না মানে না, এটা এরকম না। এটা এটা একদমই গল্প যেটা ডিমান্ড করবে। আমার নতুন ছবিটাতে এটাতে প্রফেশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে আরকি। আমরা এই অনুষ্ঠানের আগে আলোচনা করছিলাম যে আপনি এই যে এত ক্রাউড, এত মানুষ নিয়ে কাজ করেন এবং অনেক ওয়াইডেও আপনি অনেক বেশি কাজ করেন। তো সেটা কন্ট্রোল করেন কিভাবে? এই মানুষগুলোকে কোথায় কে থাকবে, কিভাবে একসঙ্গে মুভ করবে এগুলা? আ আসলে এইখানে এবং আ আপনার ইউনিটে যে অনেক বড় তাও তো না, না। না, না, না। হ্যাঁ। এই ছবিটা শুট করছিলাম আমরা ৬-৭ জন মিলে আরকি। আচ্ছা, হ্যাঁ, এটাই তো। দেলুপি। এটা মনে হয় খুবই টাইনি টিমের একটা ছবি আরকি। মানে এত কম মানুষ নিয়ে তো সিনেমা শুট করা খুবই কঠিন বা অসম্ভব আরকি। না, আপনি তো খুবই বাজেট ফ্রেন্ডলি। এটাই তো বললাম আমি বাজেট তখন। ফ্রেন্ডলি, জি। আ তো হ্যাঁ, তো এইটা করতে যেটা হয় যে পরিকল্পনাটা খুবই স্ট্রং থাকতে হয় ভাই। যে প্ল্যানিংটা, বিশেষ করে ক্রাউডেড সিনগুলো যেখানে অনেক মানুষ দেখা যায়। বিশেষ করে আমাদের যে এন্ড সিনটা ছিল, এন্ড ক্লাইম্যাক্স দেলুপির, এখানে তো ১,০০০ এর উপরে মানুষ ছিল। হুম।
তো ওই দিন আমরা টিমে ৬-৭ জনই, আরও কিছু মানুষ আসছে যারা অ্যাক্টিং করতে আসছে, প্যারালালি আমাদেরকে সাপোর্টও দিচ্ছে। তো এই সিন যখন আমরা করছি, এই সিনের ক্রিটিক্যাল ব্যাপার ছিল যে প্রত্যেকটা ওইটার যতগুলো সিকোয়েন্স প্রত্যেকটারই তো ক্লোজ, মাস্টার, ওয়াইড সব ধরনের সিন আছে আর কি, ওয়াইডেও আছে ক্লোজেও আছে। আবার এই যে আলোটার যে চেঞ্জ, হ্যাঁ, যে একটা ভরা দুপুর থেকে সন্ধ্যা নেমে আসার ব্যাপার, তো প্রত্যেক অবস্থাতেই তো আসলে এটার ওয়াইডেও দেখতে হয়, ক্লোজেও দেখতে হয়, নানান অ্যাঙ্গেলে দেখতে হয়। তো এইটাকে মেজার করে পুরাটা শ্যুট করা আর কি, এবং এটা তো সম্ভব না প্রত্যেক দিন অ্যারেঞ্জ করা। আমরা যাত্রার স্টেজের পার্টটা একদিন শ্যুট করছিলাম, বাঁধের, আর বাকি যে মানববন্ধন এইটা আমরা শ্যুট করেছিলাম একদিন আর কি। তো এইটা শ্যুট করার সময় আসলে আমাদের থাকে না, এটা একটা অন্যরকম এনার্জি ভাই। যেমন আরেকটা সিনের কথা আমাকে বারবার মানুষ জিজ্ঞেস করে, সেটা হচ্ছে সাটি কাপের ওই যে গরু ডাকাতির যে দৃশ্যটা, ওইটা। তো এই দুইটা সিন হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া সিন আর কি। এই দুইটা সিনের সময় স্রষ্টা আলাদা লাইট দিয়ে দিছিল আর কি, মানে এই পুরা জিনিসটা হওয়ার পিছে যে এনার্জি, এবং এটা প্রপারলি অ্যাকুরেটলি হয়ে যাওয়া, কারণ খুবই ছোট্ট টাইনি টাইমের মধ্যে, খুবই ছোট্ট টাইমের মধ্যে অনেক কিছু করতে হয়েছে। আমি না যখন শাটিকা প্রথম দেখি, আমি না খুঁজছি কে এটা, কে করলো এই জিনিস। মানে ধরেন আপনারা গেলেন, দেখতে গেলেন জিনিসটা যে কিরকম হয়, আগে গল্পটাকে সাজানোর চেষ্টা করলেন, মানে আসলে প্রসেসটা কি ছিল এই পুরো সিনেমাটা তৈরির দেলুপির? আম, এটাকে আমরা ইনসিডেন্টাল সিনেমা বলছি, এটা একদমই আমাদের নিজেদের দেয়া নাম। ইনসিডেন্টাল সিনেমাটা হচ্ছে, ঘটনা থাকে। ধরেন রিয়েলিটিকে কিভাবে মানে আর্লিয়েস্ট টাইমে ফিকশনে কনভার্ট করা যায়, এটাই হচ্ছে চ্যালেঞ্জ এই প্রজেক্টের। তো এইটার পেছনের ফিলোসফি যদি বলি, আমাদের এই ঘটনাবহুল পৃথিবীতে এখন আসলে মনে হয় যে সিনেমা আরও প্রাসঙ্গিক কিভাবে হতে পারে, সিনেমা আরও গুরুত্বপূর্ণ কিভাবে হতে পারে। তো আমাদের কাছে মনে হয় যে এত ঘটনার মধ্যে প্রত্যেকটা ঘটনা দাবা, মানে পাস স্টোরি চাপা পড়ে যাচ্ছে, সেটাকে ঠিকঠাক মতো আমরা ন্যারেট করতে পারছি না। সিনেমা সিনেমাও হতে পারে অন্য মাধ্যমগুলোর মতো, সংবাদ মাধ্যম যেভাবে কাজ করে বা ডকুমেন্টারি যেভাবে হয়, ঠিক একইভাবে সিনেমাও হতে পারে মানে কোনো রিয়েলিটিকে সে ফিকশনে কনভার্ট ধারণ করে করে আর ফেললো। কি, হ্যাঁ। হ্যাঁ, মানে ধরেন এই যে এখন রথযাত্রা হচ্ছে, এই রথযাত্রাটাই যদি সিনেমা হয়ে যায়, এটা যদি একটা টেলিভিশনের মানে নিউজে না থাকে, এটা যদি একটা ভ্লগিংয়ে, শুধু ভ্লগিংয়ে আটকায় না থাকে, ডকুমেন্টারিতে না থাকে, এটা যদি একটা সিনেমা হয়, তো এটা আরও কত প্রাণবন্ত হবে। এবং ওইটার আপনি আর্কাইভাল ভ্যালুটাও চিন্তা করেন, মানুষের মনে যেইভাবে দাগ কাটবে ঠিক একইভাবে কিন্তু সময়ের সাথে সাথে ও কিন্তু এই সময়ের যে হিস্ট্রিটা, সময়টা সেটা টাচ ওকে করে। আরও রঙিনভাবে রাখতে পারবে। ওই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এই সময় সিনেমার এই ভাষাটা আসলে খুব গুরুত্বপূর্ণ ভাষা হয়ে উঠতে পারে যদি আমরা এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করতে পারি। তো এইটার শুরুটা হয়েছিল আরও আগে, 2022-এ সিলেটের সুনামগঞ্জে বন্যা হয়েছিল ভাই। তখন আমরা চিন্তা করছিলাম যে আর্টিস্ট হিসেবে আমরা কি করতে পারি, সবাই তো ত্রাণ দিচ্ছে, আমাদের কি করার আছে। তো তখন মনে হয়েছিল যে আমরা যদি এই সময়টাকে ভালো মতো ধরতে পারি এবং সেইটা যদি রিফ্লেক্ট করে, তাহলে কিন্তু পরবর্তীতে এরকম ঘটনা যদি ঘটে, তার আগে আমাদের এক ধরনের নিজেদের প্রিপারেশন, যত ধরনের এইটাকে মানে এইটার সাথে ফাইট করার জন্য যেই ধরনের শক্তিগুলো অর্জন করতে হবে, সেগুলো আসলে আমরা আরও ভালো মতো করতে পারবো। সেই জায়গা থেকে আমরা সুনামগঞ্জে গিয়েছিলাম, এবং তখন আমরা একসাথে নানান কিছু করেছি। একটা টিম ডকুমেন্টারি বানিয়েছে, আমি ফিকশন বানানোর চেষ্টা করেছি। হুম? তো ওইখানে আমরা কিছু, কিছু জিনিসপত্র, যেমন ডকুমেন্টারিগুলো খুবই ভালো হয়েছে, নানান ফেস্টিভ্যালে গিয়েছে। আ ওইখানে আমরা ৩ টা ফিকশন শুট করার প্ল্যান করি। তার মধ্যে ২ টা ফিকশন আমরা শুট করতে পারি। এই শর্ট ফিল্ম। শর্ট ফিল্ম, হ্যাঁ। একটা খুব দুর্বল হয়। আ একটা খুব ইন্টারেস্টিং হয়, যেটা শেষ করিনি, যেটা আমি শেষ করব। আর আরেকটা ফেইল করি আমরা। তো তখন মনে হয়েছে যে ওকে ফাইন, এটা এভাবে করা সম্ভব। এবং আমি একটা জিনিস দেখছি যে যখন মানুষ এই চলমান পরিস্থিতির মধ্যে থাকে, ওটার যে ইমোশন, ওইটার যে রিফ্লেকশন, ওটা খুবই ইন্টারেস্টিং আসে। দেখেন আম দেলুপিতে মানুষের অভিনয় কেন এত ভালো, মানুষের অভিনয় নিয়ে এত প্রশংসা কেন আসছে, মানে অডিয়েন্স এত প্রশংসা কিভাবে করছে? কারণ সে তো ওই পরিস্থিতিতে আছে। তো তার আলাদাভাবে ওই দুঃখটা, ওই বেদনাটা বা ওই স্টাডি করতে আনন্দটা হয়নি। স্টাডি করতে হয়নি। আমরা দুর্গাপূজার মধ্যেই তো দুর্গাপূজা শুট করছি। তো ওইখানকার যে এনার্জি, এটা তো ওই দুর্গাপূজা থেকেই আসছে।
আলাদাভাবে আমাদের পুট করতে হয়নি, বা ওইখানে যে কষ্ট বা ওইখানে যে স্ট্রাগল, ওটা বন্যার মধ্যে শুট করা হয়েছে, এবং তারাই ওইখানে স্ট্রাগলটা করতেছে, এবং আমরা যারা নির্মাতা, আমরা তো পরিস্থিতির মধ্যে বসে সিনেমা বানাচ্ছি। সো আমাদের আলাদাভাবে কিন্তু ভাবতে 4 হচ্ছে না, মাস। হ্যাঁ, যে আলাদাভাবে ভাবতে হচ্ছে না যে এই আর্টিস্টটা কি ঠিক আছে না নাই, কারণ তো বলতেছে যেটা সেটাই আসলে ঠিক জায়গায় আছে। ও আমি একই পরিস্থিতিতে। রাইট। ৪ মাসই কি ছিলেন ওখানে নাকি আসা যাওয়া ছিল? 4.5 মাস মতো আসা যাওয়া, মানে ছোট, হয়তো 1 বার 2 বার একটু যাওয়া আসা। আমি মাঝে মধ্যে ভাবি যে আপনি যেই প্রক্রিয়ায় কাজ করেন, স্টারদের নিয়ে কাজ করতে গেলে তো বিপদে পড়বেন। আম আমি এই পর্যন্ত আমার জীবনে সবচেয়ে যেই জিনিসটা পাইছি ভাই, সেটা হচ্ছে আ মানুষের পাশে দাঁড়ানো আরকি। আমি যা করছি এই পর্যন্ত জীবনে, ধরেন ওই গ্রামেও যখন গেছি, ওখানে আমার পরিচিত কেউ নাই। ওই গ্রামের মানুষজন কিন্তু আমাকে আশ্রয় দিছে। আমরা ওইখানে উনাদের ওখানেই থাকছি, উনাদের সাথেই খাইছি। উনারা যে ত্রাণ পাইছে সেটাই আমাদের সাথে শেয়ার করছে। তো এইগুলো কিন্তু মানুষের থেকেই পাওয়া। এবং ধরেন মেইনস্ট্রিম ইন্ডাস্ট্রির প্রফেশনালরাই তো আমাদের এই ছবির পোস্টগুলো করছে। শাটিকাপ থেকে দেলুপি যেখানেই আসে, এরা সবাই ইন্ডাস্ট্রির সবাই নামকরা মানুষ। কিন্তু এরা সবাই কিন্তু তার নিজের 100% টা দিয়ে করছে। ইভেন কোথাও, কোথাও 100% এর বেশি দিছে তারা। তো আমি এটা বিশ্বাস করি যে আসলে আ যেই কাজটার মধ্যে আপনি নিজেকে খুঁজে পান, বা আপনার নিজের মনে হয়, যেখানে আপনার ওনারশিপ তৈরি হয়, ওইখানে কোনো সমস্যা নেই। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এই সিনেমার আরেকটা বিশেষ দিক আমি বলব যে সিনেমাটোগ্রাফি, যেটা আপনি নিজে করেছেন। এবং যতদূর জানি যে আপনি ভারতে গিয়েছিলেন মূলত সিনেমাটোগ্রাফির উপরেই পড়াশোনা করতে। সেই অভিজ্ঞতা যদি বলেন, কাদের সাথে কাছে শিখলেন, কিভাবে কি করলেন? আচ্ছা, সিনেমাটোগ্রাফির ব্যাপারটা আমার সাথে যেটা হয়েছে ভাই, আমি খুবই আর্লি এজে যখন ফিল্ম বানাতে শুরু করেছি রাজশাহীতে, তখন ওইখানে ক্লাস 8 এ তখন আপনি? ক্লাস 8 এ আমি ১ম ছবি শুট শুরু করি আরকি। এটা 9 এ যেয়ে শেষ হয় বোধহয়। তো তখন যেটা হয়েছে যে ওইখানে ঐরকম ক্যামেরাম্যান ছিল না আরকি। মানে বিয়ের ভিডিও করা মানুষ ছিল যাদের ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিং নাই। আমার নিজের বড় ভাই, তার এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল। সে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তো, ফিল্ম ক্লাব করতো। তার ছোট থেকেই সিনেমাটোগ্রাফির এক ধরনের একটা ঝোঁক ছিল। কারণ আমাদের বাসায় আ ছোট VHS ক্যামেরা ছিল। হুম। তো এটা দিয়ে সবসময় ভিডিও-টিডিও করতো। তো আমার বড় ভাই আমাকে অনেক হেল্প করেছে আ শুরুর দিকে। তো এখনো করে আরকি। তো যেটা হয়েছে যে তখন আমি বুঝছি যে আমি যদি সিনেমাটোগ্রাফিটা শিখি, তাহলে আমি সিনেমা বানাতে পারবো আসলে। কারণ ওইখানে আর কোনো অপশন নাই। তো তখন নিজে থেকেই করাটা শুরু করা, এবং তারপর আস্তে আস্তে শেখা। যখন আমি ফিল্ম স্কুলে গেছি, তখন আমি রিয়ালাইজ করছি যে যেই কাজটা আমি করতাম সেটার আসলে আমি আ বেশ কিছু জিনিস আছে যেটা টেকনিক্যাল ওরিয়েন্টেশনটা আমি জানতাম না। সেটা টেকনিক্যালি কি বলে, বা সেটাকে আরো সহজভাবে কিভাবে করা যায়। তো সেইটা আমি ওখান থেকে রপ্ত করতে পেরেছি। আর এই সিনেমাটোগ্রাফি করতে আমি এক ধরনের বাধার মধ্যেও পড়ছি। বাধাটা হচ্ছে যে আমি যখনই কোনো গল্প ভাবতে শুরু করছি, বা আমি যখনই কিছু লিখেছি, তখন আ সিনগুলো এত ডিটেইল এবং এত অ্যাকুরেট ভাবে আমার কাছে আসা শুরু করছে যে আমি ওইটা থেকে বের হতে পারতাম না। মনে হতো যে এটা এইভাবেই করব। আমি নিজেই নিজের একটা দেয়ালে জেলখানায় আটকে গেছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি খুবই একটা প্যাটার্নের মধ্যে পড়ে যাচ্ছি। তো আমার আবার ওইখান থেকে বের হতে অনেক সময় লেগেছে যে এটাকে স্বাধীন করতে। তো এটা এমনই স্বাধীন হয়েছে, সেটা হচ্ছে যে এখন আমার কাছে মনে হয় যে এই যে আমার যে ছবিগুলো দেখলেন, বা যেগুলো নিয়ে কথা হয়, এগুলো সবগুলোরই বেশিরভাগ অপারেটর রেকর্ড বাটন চাপতে পারে জাস্ট। কারণ আমি তো আচ্ছা। মাল্টিক্যাম শুট করি। ৪ টা ৫ টা ৬ টা ক্যামেরাও শুট খালি রোলটা দেয়। ভাই, রোল দিতে পারলেই ঠিক আছে আরকি। হ্যাঁ? তো আসলে রোল দিতে পারলে হয় না। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটাকে এত কঠিন একটা জায়গায় আমরা আটকায় রাখছিলাম যে সিনেমাটোগ্রাফি, ক্যামেরা, লাইট, এগুলো আসলে খুবই, খুবই ক্রিটিক্যাল জিনিসপত্র। আসলেই ক্রিটিক্যাল জিনিসপত্র। কিন্তু এতটাও ক্রিটিক্যাল না যে এটা আসলে সাধারণ মানুষ ইউজ করতে পারবে না। আমাদের নিজেদের মোবাইলেও তো ক্যামেরা আছে। যদি আমরা ছবি তুলি, ভিডিও আপনি করি, ভয় পাই না। অভিনয় দিয়েই তো দেখিয়ে ফেললেন যে তো সাধারণ মানুষ অভিনয় করতে পারে খুব ভালো। হ্যাঁ, তো এই আরকি ভাই। এই সব ছবি কিন্তু খুবই সাধারণ, ক্যামেরায় শুট করা, আ কোনো শুটিং লাইট নাই, হাউস লাইটে শুট করা। হ্যাঁ, মানে সিনেমাটোগ্রাফি বলতে আমরা যা বুঝি একদম জি, ওরকম জি। কিছু না আসলে। না।
রাইট। তো তারপরে তাহলে এইখান থেকে আমার আরেকটা প্রশ্ন আসে যে আপনার সিনেমার কোন দিকটাকে আপনি মনে করেন যে শক্তিশালী সবচেয়ে বেশি? আমার সিনেমার হুম। বা আপনার কাজে শুধু সিনেমা বলতে আমি কিন্তু শুধু দিলুপই বুঝাচ্ছি না। বুঝছি। আহ, সেটা কি আমার কাছে সিনেমাটোগ্রাফি, সেটা কি গল্প, সেটা কি অভিনয় আমার এরকম কাছে না মনে ডিরেকশন? হয় টিম স্পিরিট। আচ্ছা। টিম স্পিরিটটা আসলে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ, আমার ওটা হলে কাছে। তো বাকিটা পুরোটাই হয়ে যায়। আমি দেখেন যাদের কথা বলছি এরা সবাই কিন্তু নন প্রফেশনাল। আমরা যে টিম আমরা কিন্তু নন প্রফেশনাল। হ্যাঁ, আমরা নতুন মানুষরা এসে এক হয়ে চিন্তা করেছি সিনেমা বানাবো এবং সিনেমা বানাবো বলেই সিনেমা শিখেছি। হ্যাঁ, আবার ঠিক একইভাবে যারা অ্যাক্টিং করছে এরাও কিন্তু নতুন। এটা কিন্তু পুরাটাই টিম স্পিরিট, যে আমরা কাজটা করতে চাই বলে করতেছি। তো আমরা কোথাও মাস্টার না আর কি, টিম স্পিরিটটাই বড় আর কি। আপনাকে যদি জিজ্ঞেস করি তাহলে যে ধরেন প্রত্যেক চলচ্চিত্র নির্মাতারই বা প্রত্যেক যে কোনো জনরার হোক বা যে কোনো মাধ্যমেরই হোক শিল্পীর একটা সিগনেচার থাকে। আপনার সিগনেচার কি মনে করেন আপনি? বা আমার সিগনেচার আপনি খুব সচেতনভাবে সেটা রাখেন? আমার সিগনেচার হচ্ছে আমি আমার সিগনেচার ভাঙতে চাই। এটাই আমার সিগনেচার। হয়তো আমার লাস্ট ৩ টা কাজে মানুষের মনে হচ্ছে যে আমি খুবই হাইপার রিয়ালিজম নিয়ে কাজ করি। কিন্তু ধরেন আমার শেষ কাজেও এটা এত বাস্তবিকভাবে আটকায় গেছে। কিন্তু ধরেন এটার ভিতরে যে ড্রামা আছে, এটা কিন্তু পিওর ড্রামা। এটার মধ্যে আমি যে গান ইউজ করেছি, পিওর ড্রামা। এটার মধ্যে যে যাত্রা ইউজ হয়েছে, এটা পিওর ড্রামা। এখানে কিন্তু যাত্রা শিল্পী রিয়ালিস্টিক স্টাইলে অ্যাক্টিং করে না, যাত্রার মতো করেই করে। কিন্তু হয়তো নির্মাণ প্রক্রিয়াটায় এটা এত সাবলীল হয়ে গিয়েছে যে এটা তো আমরা দেখি, তো এটা এরকমই। ওটাকে আলাদাভাবে এক্সাজারেট করা না। তো সেটা আছে, কিন্তু আমি আমার কাজে নিজেই নিজেকে চ্যালেঞ্জে ফেলতে চাই আর কি। যে যেইটা আমার জন্য কঠিন, যেমন এখন আমার জন্য খুবই কঠিন একটা বাচ্চার ছবি বানানো। কারণ আমি যেই ধরনের কনটেন্ট এই পর্যন্ত সিনেমা বা সিরিজ বানিয়েছি, তারপর একটা বাচ্চাদের ছবি বানানো আসলেই খুবই ক্রিটিক্যাল। তো সেই চ্যালেঞ্জটা নিয়েছি আর কি। এবং যাত্রার কথাটা না বারবার আসলো এবং আমি শেষ প্রশ্ন এটাই করব যে এই যে আমরা আশাবাদী হচ্ছি যে নানা ধরনের সিনেমা আসছে, অনেক ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা আসছে, অনেক গুণী নির্মাতারা আসছেন, তরুণ নির্মাতারা আসছেন। তো কিন্তু আমরা যখন দেখি যে যাত্রা বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে, নাটক করতে দেওয়া হচ্ছে না, সিনেমাও মুক্তি পেতে দেওয়া হচ্ছে না, এরকমও ঘটনা ঘটেছে একটা জেলায়। তো সেই জায়গায় আশাবাদী কিভাবে হন? আর্টকে আটকে রাখা যায় নাকি ভাই? আর এই যুগে এসে আর্টকে আটকে রাখা সম্ভব? তো একদম ইম্পসিবল একটা চিন্তা, এবং যারা এই চিন্তা করছে এটা তো ভেগ চিন্তা। আপনি চিন্তা করেন, মানে আজকে কেউ যদি চায় যে স্টুডিওতে বসে একটা সিনেমা বানাবে এবং এই স্টুডিওতে বসেই পোস্ট করে রিলিজ দিয়ে দেবে, এটা পসিবল। ইভেন এর চেয়েও যদি টাইনি স্পেসে আসি, যে ভাই আমি আমার কিছু নাই, আমার একটা ডিভাইস আছে, আমি এআই পারি, আমার গল্প আছে, আমার বক্তব্য আছে, আমি এআই দিয়ে আমার ছবিটা বানালাম এবং সেটা রিলিজ করে দিলাম, ঠেকাবেটাকে ভাই? আর ঠেকানো এত সহজ না, আর এই যুগে এসে তো ইম্পসিবল। এগুলো শুধু মানে ধরেন কিছু অপচেষ্টা আর কি, যে যেটার কোনো ফল নাই আর কি, যেটা কোথাও যেয়ে পৌঁছাবে না। তাকির ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সঙ্গে সময় দিয়েছেন। আশা করি কোনো একদিন আবারও আমরা আড্ডায় বসবো আপনার সঙ্গে, সেই আশা কিন্তু আমরা রাখলাম। আপনাকেও ধন্যবাদ ভাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। একটা ইনফরমেশন দিয়ে রাখি, দেলুপি ২৮ তারিখে আবার দেখা যাবে শিল্পকলায়, এই মাসের ২৮ তারিখে। এটা একটা স্পেশাল শো অর্গানাইজ করা হচ্ছে। এটা বিকাল ৫:৩০টায় নাট্যশালার যে মূল থিয়েটারটা সেখানে। তো আপনি সহ অডিয়েন্স সবাইকেই দাওয়াত সিনেমাটা দেখতে আসার জন্য। ধন্যবাদ।